অত্যাধুনিক সব মিসাইলের আঘাতে কাঁপছে ইসরায়েল। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে আঘাত, দখলদার বাহিনীর 2 শীর্ষ কমান্ডার হত্যার দাবি। নিরাপত্তা পরিষদের বৈঠকেও বার্তা নেই সংঘাত বন্ধের। Israeli aggression is fully and unequivocally terminated. This is not just Israel's fight. It is the world's fight. President Trump has been clear in recent days that Iran's leadership must completely abandon its nuclear enrichment program and all aspirations of acquiring a nuclear weapon. সহসাই সমাধান হচ্ছে না মধ্যপ্রাচ্যের সংকট, শঙ্কা বিশ্লেষকের। মধ্যস্থতাকারী হিসেবে চীন, রাশিয়া বা গোটা ইউরোপীয় ইউনিয়ন যদি যুদ্ধবিরতির পদক্ষেপ নেয়, শুধুমাত্র তখনই সেটা সম্ভব। তাছাড়া এই যুদ্ধ খুব সহজে শেষ হবে না। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। শনিবার নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আঘাত হানে তেল আবিবের ক্ষেপণাস্ত্র। এদিন তাদের হামলায় ইরানের 2 শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তেল আবিব সহ একাধিক স্থানে হামলা চালায় তেহরানও। এ অবস্থায় যতদিন প্রয়োজন হামলার হুঁশিয়ারি দিলেন বিনিয়ামিন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুদ্ধবন্ধে ইসরায়েলকে চাপ দেবেন না তিনি। টানা 9 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। শুক্রবার স্থানীয় সময় ভোরে মধ্য ইসরায়েল ও তেল আবিবের কাছে গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউট সহ একাধিক স্থাপনায় হামলা চালায় ইরান। জবাবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার অঞ্চল ইস্পাহান সহ দেশটির পশ্চিমাঞ্চলে থাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় দখলদার ইসরায়েল। একই সঙ্গে নাতাঞ্জ পরমাণু স্থাপনাকেও লক্ষ্যবস্তু বানায় তারা। এছাড়া বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিও করে ইহুদি বাহিনী। এদিন ইরানের কুদস ফোর্সের কমান্ডার সাইদ ইজাদি ও রেভলিউশনারি গার্ডস বাহিনীর কমান্ডার আমিন পৌর জোতকি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। চলমান সংঘাতের মধ্যেই ইরানের উত্তরাঞ্চলের সেমনান শহরে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শহরটির কাছেই একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এর মধ্যেই এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে হামলা বন্ধে ইসরায়েলকে কোনো ধরনের চাপ দেয়া উচিত হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লক্ষ্য অর্জনে হামলা চালিয়ে যাবে তার দেশ। 20,000 ক্ষেপণাস্ত্র এবং একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি, এটা ইসরায়েলের অস্তিত্বের সংকট। যতদিন লাগবে ততদিন লড়ব। এদিকে আগামী সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলে জানিয়েছে গণমাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। সরাসরি যাচ্ছে তার কাছে। ইরান, শুরুতে আপনাকে স্বাগত। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আপনারা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, আসলে এর বাইরে যদি আমি বলি যে গত আগের শুক্রবার ইসরায়েল যখন প্রথম ইরানের মাটিতে হামলা চালালো, এরপর থেকে ইরানও তাদের যে দক্ষতা সেটি দেখিয়ে আসছে। প্রথম দিকে মনে করা হয়েছিল যে ইরান আসলে এই যুদ্ধে তারা টিকে থাকতে পারবে কিনা, এটি নিয়ে তাদের সক্ষমতা নিয়ে বিভিন্নভাবে বিশ্লেষকরা প্রশ্ন তুলছিলেন। কিন্তু গত 8 দিনে যেই সংঘাত আমরা দেখেছি, সেইখানে কিন্তু ইরান তাদের সক্ষমতা দেখাচ্ছে। 9তম দিনে আজ সংঘাতে পড়েছে। আমরা একটু সবশেষ তথ্যগুলো দেখে আসতে চাই এবং প্রতিবেদন আমরা দেখেছি এরই মধ্যে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে যে হামলা হয়েছে সেই বিষয়টি এখানে উঠে এসেছে। আবারও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা। শুরুর দিন ইসরায়েল যখন হামলা শুরু করে তখনও কিন্তু এই নাতাঞ্জ পরমাণু স্থাপনাটিও তাদের নিশানা করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল তেল আবিবের পক্ষ থেকে। নাতাঞ্জের বাইরে গিয়ে আবার ইস্পাহানের যেই পরমাণু কেন্দ্র আছে, ইস্পাহান পরমাণু কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গবেষণার জন্য। সেই ইস্পাহান পরমাণু কেন্দ্রেও কিন্তু ইসরায়েলি সেনারা বিমান হামলা চালিয়েছে। বিমান থেকে তারা বিভিন্নভাবে সেখানে আঘাতের চেষ্টা করেছে বলে দাবি করা হচ্ছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইসলামী বিপ্লবী গার্ডের আজকের জন্য 2 শীর্ষ কমান্ডার নিহতের দাবি করা হয়েছে। এর মধ্যে একজন যারা ড্রোন বিশেষজ্ঞ, যিনি ড্রোন বিশেষজ্ঞ, ইরানের সক্ষমতার অন্যতম প্রতীক শাহেদ 136 থেকে বিভিন্ন ধরনের যে অত্যাধুনিক ড্রোনগুলো রয়েছে সেই ড্রোনের কার্যক্রম পরিচালনা করতেন এমন একজন প্রধানও এই হামলায় মারা গেছে বলে এখন পর্যন্ত দাবি করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। এছাড়া ইসরায়েলের তেল আবিবের কাছে গবেষণা কেন্দ্রে ইরানের হামলা, যেটি বললাম ইস্পাহানের কাছে, ইরানে ভূমিকম্প ঘিরে নানামুখী গুঞ্জন।
গতকাল অর্থাৎ বাংলাদেশ সময় মধ্যরাতে যখন আমরা ভূমিকম্পের খবরটি পাই, তখনই নানা ধরনের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পশ্চিমা যে গণমাধ্যমগুলো রয়েছে সেখানেও কিন্তু ছড়িয়ে পড়ে যে আসলে হঠাৎ করে ইরানে এই ভূমিকম্পের মানে কি। এমনিতেই ইরান ভূমিকম্প প্রবণ একটি দেশ, তবে যে কারণে প্রশ্নগুলো উঠছে কারণ হচ্ছে যেই অঞ্চলে এই ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে সেটির মূল কারণ হচ্ছে যে ওইখানে কিন্তু তার আশপাশেই ফোর্দো পারমাণবিক স্থাপনাটি রয়েছে এবং সেই অঞ্চলটি মরুভূমি অঞ্চল। ইরান তাদের যত স্যাটেলাইট উৎক্ষেপণ কিংবা বড় বড় যে পরীক্ষাগুলো আছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সেটি তারা সেই অঞ্চলেই করে থাকে এবং যে কারণে এই ভূমিকম্পের সঙ্গে পারমাণবিক পরীক্ষার কোনো সংযোগ সম্পর্ক আছে কিনা সেটি নিয়ে কিন্তু নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে কেবলমাত্র ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের যে আকাশ হামলা সেই আকাশ হামলার কারণেও এই ভূমিকম্পটি হয়ে থাকতে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। এছাড়া হোলন শহরে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরানের যে মিসাইল, সেই মিসাইল আঘাত হানে আজ সকালেও এবং ইসরায়েলও কিন্তু তাদের পাল্টা হামলা অব্যাহত রেখেছে। তারা দাবি করছে যে ইস্পাহানের বাইরেও তেহরানের কাছাকাছি তারা হামলা চালাচ্ছে এবং এই ক্ষয়ক্ষতির বিষয়ে আসলে এখন পর্যন্ত আমরা বিস্তারিত কিছু জানিনি, কিন্তু হয়তোবা সময়ের সঙ্গে সঙ্গে আমরা ইরানের হামলায় এবং ইসরায়েলের পাল্টা হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোও হয়তোবা আমরা ধীরে ধীরে দর্শকদেরকে জানাতে পারবো। চলমান এই সংঘাতের বিষয়ে জাতিসংঘের ভূমিকা আসলে কি? একদম রোজা, শুরু থেকেই জাতিসংঘ যেটি যুদ্ধ বন্ধের জন্য বলে আসছিল, কিন্তু গতকাল যখন নিরাপত্তা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হলো সেখানেও গদবাঁধা কিছু আলোচনা হয়েছে, যুদ্ধ বন্ধ করতে হবে। তবে যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধ বন্ধের পক্ষে কোনো ইঙ্গিত দেয়নি। তারা তাদের মতো করে আবারও সে ইসরায়েলের পক্ষেই সাফাই গিয়েছে। তারা বলেছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে রাশিয়া এবং চীন কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। তারা বলছে যত দ্রুত সম্ভব ইসরায়েলকে থামানো দরকার এবং সেজন্য প্রয়োজনীয় যুদ্ধবিরতি কিংবা তাদেরকে এই সংঘাত যেন দীর্ঘায়িত না হয় সেজন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলোর কথা আসলে বলা হচ্ছে। তো এই বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেটি দেখে আসব। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সংকট নিরসনের লক্ষ্যে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে যোগ দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এবং সদস্য রাষ্ট্রগুলোর একাধিক প্রতিনিধি। এ সময় দুই দেশের প্রতি সতর্ক বার্তা দেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন, সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। গুতেরেসের আহ্বান উপেক্ষা করে জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি জানান, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত হামলা চলবে। আর ইরানের প্রতিনিধি বলেন, নিজেদের প্রতিরক্ষায় পিছপা হবে না তেহরান। জাতিসংঘে ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার স্বাভাবিক অধিকার প্রয়োগ করেছে ইরান। তেহরানের প্রতিক্রিয়া মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছি। আমরা যা করছি তা অনেক আগেই এই পরিষদের করা উচিত ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে দ্বিধায় ভুগছে আমরা সেখানে পদক্ষেপ নিচ্ছি। ইরানের পরমাণু হুমকি সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা থামব না। সংঘাত বন্ধের করণীয় নির্ধারণের পরিবর্তে মিত্র ইসরায়েলের সুরেই কথা বললেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি। ওয়াশিংটন তেল আবিবের পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। No doubt that the United States continues to stand with Israel and supports its actions against Iran's nuclear ambitions. এদিকে চলমান সংঘাতে ইরানকে প্রত্যক্ষভাবে সমর্থন না দিলেও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। তেল আবিবের সমালোচনার পাশাপাশি দ্রুত অস্ত্রবিরতির তাগিদ দুই দেশের প্রতিনিধির। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংকটময় পরিস্থিতিতে শুধু নিয়ম রক্ষার বৈঠক করেছে সদস্য দেশগুলো। ইসরায়েল এবং ইরান পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এই অবস্থায় যদি খুব শক্তিশালী কোনো দেশ যেমন রাশিয়া, চীন, আমেরিকাও পারবে না, কারণ আমেরিকা অলরেডি পক্ষ নিয়ে ফেলেছে ইসরায়েলের পক্ষে। অতএব মধ্যস্থতাকারী হিসেবে চীন, রাশিয়া বা গোটা ইউরোপীয় ইউনিয়ন যদি মধ্যস্থতা করতে আসে এবং যুদ্ধবিরতির পদক্ষেপ নেয়, শুধুমাত্র তখনই সেটা সম্ভব। তাছাড়া এই যুদ্ধ খুব সহজে শেষ হবে না। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলেও মত তার। সেক্ষেত্রে মৌসুমীর সাথী, সময় সংবাদ। আমরা প্রতিবেদনটিতে দেখলাম। ইনার আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে এই চলমান সংঘাতের বিষয়টিতে বিশ্বের অন্যান্য দেশের প্রতিক্রিয়া আসলে কেমন ছিল? এখন পর্যন্ত আসলে একই রকম। জাতিসংঘে তারা যে ভূমিকাগুলো নিয়েছে, তারা বলছে যে
এই সংঘাত বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলছে ইরান, চীন, রাশিয়ার মতো দেশগুলো, যুক্তরাষ্ট্রের যে তাদের সমর্থিত যে দেশগুলো রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, তারাও কিন্তু একই অবস্থান। আমরা একটু আরও কিছু তথ্য দেখে আসি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিষয়ে। ইরানের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে এই সংঘাত যেহেতু চলছে এখন পর্যন্ত, তারা নিরাপত্তা পরিষদের বৈঠকের দিকেও তাকিয়েছিল, কিন্তু সেখানে কোনো ধরনের ফলপ্রসূ আমরা আলোচনা দেখতে পাইনি। এছাড়া সংঘাত বন্ধে যেমনটি বলছিলাম, রাশিয়া এবং চীন দ্রুততম পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তেহরানের প্রতিক্রিয়া মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ, এটি বলেছেন ইরানের যিনি জাতিসংঘের প্রতিনিধি আছেন, তিনি বলেছেন যে তেহরান যে ধরনের আচরণ করছে, অর্থাৎ হামলা চালাচ্ছে, এটি এখন পর্যন্ত আত্মরক্ষার অধিকার এবং ডিফেন্সিভ পর্যায়ে রয়েছে। তারা শুরুতে হামলা করেনি, বরং ইসরায়েল তাদেরকে কোনো ধরনের উস্কানি বিনা বাধায় কোনো ধরনের উস্কানির মতো এটি আখ্যা দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। আসলে রোজা, আর এছাড়া আপনি জানেন যে জাতিসংঘ শুধু না, ওআইসির পক্ষ থেকেও কিন্তু বিভিন্নভাবে এই সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগের কথা শোনা যাচ্ছে, যে কারণে আজকে এর মধ্যে ইস্তাম্বুলে জাতিসংঘ অর্থাৎ ইসলামী যে সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন এবং তারা সেখানে এই সংঘাত বন্ধে কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন তিনি বলেছেন কোনো ধরনের যদি সমঝোতা না হয়, কেউ যদি এগিয়ে না আসে, তাহলে এই সংঘাত আসলে থামবে না। তো আমরা যেমনটি বলছিলাম, ইসরায়েল ইরান সংঘাত বন্ধে করণীয় ঠিক করতে জরুরি সম্মেলনে বসেছে ওআইসির পররাষ্ট্র মন্ত্রীরা এবং সেখানে রেকর্ড সংখ্যক সদস্য রাষ্ট্রের অংশগ্রহণ চলছে বলে জানা গেছে। এ বিষয়ে আমাদের প্রতিবেদন আছে, সেটি দেখে আসবো। সংঘাতের আগুন মধ্যপ্রাচ্য ছড়িয়ে বিস্তৃত হচ্ছে ভূরাজনৈতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে ঐক্যের প্রক্রিয়া খুঁজতে এবার ইস্তাম্বুলে একত্র হয়েছেন মুসলিম বিশ্বের প্রতিনিধিরা। 57 সদস্য রাষ্ট্রের মধ্যে 40টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং 1000-এর বেশি প্রতিনিধি উপস্থিত হয়েছেন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এর বৈঠকে। ওআইসি সম্মেলনের পাশাপাশি আরব লীগের বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হয় ইস্তাম্বুলে। দুই বৈঠকে ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর প্রভাব ছিল আলোচনার মূল কেন্দ্রে। এতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাইরের শক্তির সামরিক হস্তক্ষেপ সংঘাত আরও বাড়াবে। আমরা যা করছি তা একটি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ, যা আমাদের উপর বিনা উস্কানিতে এবং অত্যন্ত নৃশংসভাবে চালানো হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, দ্বিপাক্ষিক উত্তেজনার পেছনে বড় ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্রের পরোক্ষ উস্কানি। ইরান এই ইস্যুকে সামনে এনে বৈঠকে কূটনৈতিক সমাধানের পক্ষে জোরালো অবস্থান নিলেও তারা জানিয়েছে সংলাপে ফিরে যাওয়ার পূর্বশর্ত হচ্ছে আগ্রাসনের অবসান। সবাই জানে আমরা তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যে ছিলাম এবং 15 জুন 6ষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই আলোচনার মাত্র 2 দিন আগে 13 জুন ইসরায়েল আমাদের উপর হামলা চালায়। এটা পরিষ্কার যে তারা কূটনীতির বিপক্ষে, তারা এই সংকটে শান্তিপূর্ণ সমাধান চায়। এক রূপান্তরশীল বিশ্বে ওআইসি প্রতিপাদ্যকে সামনে রেখে এবার এই সম্মেলন যেন হয়ে উঠেছে মুসলিম বিশ্বের ঐক্য, কূটনৈতিক দক্ষতা আর পারস্পরিক সমর্থনের একটি উদাহরণ। তবে বাস্তব সমাধান কতটা এগোবে তা নির্ভর করবে বড় শক্তিগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রোজা, এই প্রসঙ্গে আপনাকে জানিয়ে রাখি, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে করণীয় ঠিক করতে যখন ওআইসি পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন, এর মধ্যে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, সমগ্র মুসলিম বিশ্বের মানুষ যদি এক হয়, অর্থাৎ মুসলিম বিশ্ব যদি এক থাকে, তাহলে ইসরায়েলের যেই সংঘাত, ইসরায়েলের যে আগ্রাসন, এটি থামানো সম্ভব এবং 200 কোটি মুসলিমের যেই দেশগুলো রয়েছে সেই সব দেশগুলো যদি এক হয়, সেক্ষেত্রে অন্য কোনো শক্তি তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান। এবং তিনি আরও যেটি বলেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসরায়েল কোনো ধরনের আলোচনা ছাড়াই, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই তারা যা করছে, এটিকে এরদোয়ান বলছেন যে জোর করে জবরদস্তি করা হচ্ছে মধ্যপ্রাচ্যে এবং মধ্যপ্রাচ্যের শান্তি স্থিতিশীলতা নষ্টের জন্য একমাত্র ইসরায়েলি দায়ী। এ ছিল আমার কাছে রোজা। ইনান, আপনাকে ধন্যবাদ। ইরান ইসরায়েল সংঘাতের সার্বিক পরিস্থিতি জানাতে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও 82 জনের মৃত্যু। তেল আবিবকে গোপনে সহায়তার অভিযোগে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে ঢুকে বিমান ভাঙচুর ফিলিস্তিনপন্থীদের। ইসরায়েলে আয়রন ডোম ও ডেভিডস স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে
লক্ষ্যে পৌঁছাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র। এক্ষেত্রে দেশটির ব্যবহার করছে সিজিল, হোভিজ সহ আধুনিক ক্রুজ মিসাইল। তেহরানের অন্যতম হাতিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এতে দিশেহারা হয়ে পড়েছে দখলদার বাহিনী। দুই দেশের এই যুদ্ধে কি কি অস্ত্র ব্যবহার হচ্ছে তা নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। পাল্টাপাল্টি সংঘাতে উত্তপ্ত ইরান ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে শক্তিমত্তার জানান দিতে পিছপা হচ্ছে না কেউই। অথচ সংঘাত শুরুর পর অনেকেই তাচ্ছিল্য করেছিল ইরানকে, প্রশ্ন তুলেছিল তাদের সক্ষমতা নিয়ে। কিন্তু সপ্তাহ পেরোতেই দৃশ্যপটই পাল্টে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির ইরান। দেশটির এমন সাফল্যে কি কি অস্ত্র ব্যবহার হচ্ছে এবং ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ভেদ করে কিভাবে তাদের লক্ষ্যে আঘাত হানছে, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক মহলে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর আগে ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল প্রায় ৩,০০০। এর মধ্যে রয়েছে স্বল্প, মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এছাড়া হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও জানায় তারা। ইসরায়েলের হামলার পর দেশটিতে অপারেশন ট্রু প্রমিস 3-তে প্রথমবারের মতো দূরপাল্লার অত্যাধুনিক সিজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে ইরান। সিজিল ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এর কঠিন জ্বালানি ব্যবহার। এই প্রযুক্তির কারণে এটিকে খুব অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব হয়, ফলে যুদ্ধ পরিস্থিতিতে এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম। ইরানের কর্মকর্তারা জানান সিজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার, যা ইসরায়েল, উপসাগরীয় দেশ, এমনকি ইউরোপের কিছু অংশে পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এছাড়া ইরানের অস্ত্রভান্ডারে রয়েছে হোভেইজে সহ বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি। আল জাজিরার বিশ্লেষক গ্যাটোপুলোস বলেন, ইরানের হাতে এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ক্রমাগত উন্নত ও পরিণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই প্রত্যক্ষ ফলাফল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো র্যাডারে ধরা পড়লেও প্রতিহত করা কঠিন বলেও জানান তিনি। কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল HGV সংযুক্ত থাকে। এটি একটি যুদ্ধাস্ত্র যা শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতিতে উড়তে ও দিক পরিবর্তন করতে সক্ষম। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের সঙ্গে তুমুল দ্বন্দ্বের মধ্যে এবার পাকিস্তানের পরমাণু কর্মসূচির ওপর নজর পড়ল ইসরায়েলের। সামাজিক মাধ্যম এক্সে ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী মেয়ার মাসরি ইসলামাবাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের হুমকি দিয়েছেন। জবাবে পাকিস্তান জানিয়েছে, এ ধরনের উস্কানিমূলক বার্তা তাদের জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে তুলছে। পারমাণবিক কর্মসূচি বন্ধের জেরে পাল্টাপাল্টি সংঘাতে উত্তাল ইরান ইসরায়েল। প্রথমে ইরানের নেতৃত্ব পরিবর্তনের কথা জানালেও সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু পারমাণবিক কর্মসূচি আসল লক্ষ্য বলে উল্লেখ করেন। ইরানের সঙ্গে তুমুল দ্বন্দ্বের মধ্যে এবার পাকিস্তানের পরমাণু কর্মসূচির ওপর নজর পড়ল ইসরায়েলের। সামাজিক মাধ্যম এক্সে ইসরায়েলের লেবার পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী মেয়ার মাসরি ইসলামাবাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরানের অভিযানের পর পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিষ্ক্রিয় করতে চাইতে পারে তার দেশ। এমনকি পাকিস্তান ইরান থেকে দূরে নয়, এইটুকু বোঝার জন্য যথেষ্ট বলেও কটাক্ষ করেন তিনি। মাসরির এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। পাকিস্তানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসতে সময় লাগেনি। অনেক ব্যবহারকারী তাকে ট্রল করেন। পাকিস্তানের কূটনৈতিক স্তর থেকেও এসেছে কঠোর বার্তা। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকাতে নিষেধ করে বলেন, তারা প্রস্তুত ও ঐক্যবদ্ধ। মধ্যপ্রাচ্য যখন যুদ্ধের আগুনে জ্বলছে, তখন পাকিস্তানকেও জড়িয়ে ফেলার চেষ্টায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। তবে ইসলামাবাদের কঠোর বার্তা আগ্রাসনের জবাব হবে শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গোটা ইউক্রেনে রাশিয়ার দাবি, পুতিনের কিয়েভকে বোমা হামলা চালানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি। চলমান যুদ্ধের মধ্যে দ্বিতীয় দফায় বন্দি বিনিময় দুদেশে। গাজাবাসীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনে যুক্তরাজ্যের এক সামরিক বিমান ঘাঁটির 2টি বিমান নষ্ট করেছে ফিলিস্তিনপন্থী কর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী কর্মী মাহমুদ খলিল। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 82 জন ফিলিস্তিনি।
ইরানের সঙ্গে সংঘাত চললেও গাজায় থেমেনি ইসরায়েলি আগ্রাসন। শুক্রবার গাজার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে শতাধিক মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেকেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন। ইউনিসেফ জানায় ইসরায়েলি হামলায় আহত 13 বছর বয়সী আবেদ আল রহমান মারা গেছে। আগেই হাসপাতালের বিছানায় শুয়ে শিশুটি ইউনিসেফের ভিডিওতে বলেছিল সে কিভাবে সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়। এদিকে নিউ ইয়র্কের একটি আদালত আদেশ দিয়েছেন অবৈধ অভিবাসনের দায়ে গ্রেফতার হওয়া মাহমুদ খলিলকে মুক্তি দিতে হবে। গাজায় যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন বলে মার্চে গ্রেফতার হয়েছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির অভিযোগ তোলে অধিকার সংস্থাগুলো। খলিল বলেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার জন্য। একই সঙ্গে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে তৎপরতার দাবি জানিয়েছে ফিলিস্তিনপন্থী একটি সংস্থা। প্যালেস্টাইন অ্যাকশন নামের এক গ্রুপের সদস্যরা বিদ্যুৎ চালিত স্কুটারেই ঢুকে পড়েন ঘাঁটিতে। 2 বিওয়াজার জেট বিমানের টারবাইন ইঞ্জিনে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ছিটিয়ে দেন লাল রং। তাদের দাবি, যুক্তরাজ্য প্রকাশ্যে নিন্দা জানালেও গোপনে যুদ্ধ তৎপরতায় সহায়তা দিচ্ছে। ইসরায়েলি ও মার্কিন বিমানকে দেশটি সাইপ্রাস ঘাঁটি থেকে জ্বালানি সরবরাহ করছে বলে দাবি করে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে বলেছে এটি রয়্যাল এয়ারফোর্সের সম্পদের বিরুদ্ধে বর্বরতা। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এটিকে লজ্জাজনক বলে আখ্যা দেন। ঘটনার পরই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শুরু করেছে সরকার। রং ছিটানো হলেও বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনের পুরোটাই রাশিয়ার বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন ইউক্রেন যদি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা মেনে নেয় তবেই শান্তি সম্ভব। এ সময় ইউক্রেনকে বোমা হামলা চালানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তিনি। দুই দেশের কর্মকর্তারা জানান এটি চলমান চুক্তির অংশ। এর আওতায় শুধু জীবিত যুদ্ধবন্দীই নয়, মৃত সেনা সদস্যদের মরদেহ ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান অনেক বন্দী 2 বছরেরও বেশি সময় ধরে আটক ছিলেন। সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রুশ সেনার পা যেখানে পড়ে সেটাই রাশিয়ার। তার মতে রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি এবং এই অর্থে পুরো ইউক্রেন রাশিয়ার। এ সময় তিনি জানান সীমান্ত সুরক্ষায় সুমি অঞ্চলে বাফার জোন তৈরি করছে রাশিয়া এবং প্রয়োজন হলে সুমি শহর দখলও সম্ভব। যদিও আন্তর্জাতিকভাবে ক্রিমিয়া ও 4টি ইউক্রেনীয় অঞ্চল দখলের বৈধতা এখনও স্বীকৃতি পায়নি। পুতিন আরও বলেন রাশিয়া ইউক্রেনের আত্মসমর্পণ চায় না, বরং যুদ্ধক্ষেত্রে যে বাস্তবতা সৃষ্টি হয়েছে কিয়েভ তা মেনে নিক। তিনি মনে করেন ইউক্রেন 1991 সালে স্বাধীনতা ঘোষণার সময় নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, আর এখন সেই অবস্থান থেকে সরে গিয়ে পশ্চিমা শক্তির সহায়তায় চলছে সংঘাত। এছাড়াও ইরান ও ইসরায়েল সংঘাত, পারমাণবিক স্থাপনা ঘিরে উত্তেজনা এবং বৈশ্বিক অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পুতিন। তার মতে বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। এমনকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি বলেন এমনটা চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুও অসম্ভব নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের প্রবেশ ঠেকাতে চালানো হয়েছে পরীক্ষামূলক প্রকল্প। লক্ষ্য 16 বছরের নিচের ব্যবহারকারীদের ঠেকানো। কিন্তু প্রশ্ন উঠেছে এ বিষয়ে প্রযুক্তির কার্যকারিতা নিয়ে। উদ্বেগ তৈরি হয়েছে বায়োমেট্রিক তথ্য সুরক্ষা নিয়েও। এদিকে কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত তথ্য ছাড়া কিছুই বলা সম্ভব নয়। কোনো প্রযুক্তি কতটা কার্যকর তা বুঝতে হলে তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রয়োজন বলেও জানান তারা। অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ন্যূনতম বয়স নির্ধারণে চালানো হয়েছে এজ অ্যাসিউরেন্স ট্রায়াল। উদ্দেশ্য 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ ঠেকানো। কিন্তু প্রশ্ন উঠেছে এ বিষয়ে প্রযুক্তি কতটা সফল এ নিয়ে। জানানো হয়নি কোন সফটওয়্যারে কি ফল মিলেছে। এ নিয়ে ট্রায়াল কর্তৃপক্ষ নীরব থাকায় সমালোচনা চলছে বিভিন্ন মহলে। সামাজিক মাধ্যমে কতটুকু ঠেকানো যাবে শিশুদের প্রবেশ, এ নিয়েও প্রশ্ন তুলছে বিভিন্ন সংস্থা। তবে কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত তথ্য ছাড়া কিছুই বলা যাচ্ছে না। কোনো প্রযুক্তি কতটা কার্যকর তা বুঝতে হলে তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রয়োজন বলেও জানান তারা। পরীক্ষা পরিচালনায় যুক্ত ইলেকট্রনিক ফ্রন্টিয়ার্স অস্ট্রেলিয়ার চেয়ারম্যান জন পেইন জানান সবচেয়ে বড় উদ্বেগ উঠেছে বায়োমেট্রিক তথ্য নিয়ে। এসব তথ্য কিভাবে সংরক্ষণ হবে, কারা ব্যবহার করবে তা পরিষ্কার নয়। পাসওয়ার্ড পাল্টানো গেলেও বায়োমেট্রিক তথ্য পাল্টানো যায় না, তাই একবার ফাঁস হলে তা আর ফেরত আনার উপায় নেই। আন্তর্জাতিক শিশু সুরক্ষা কেন্দ্র জানায় প্রযুক্তিগুলো কিভাবে কাজ করবে এ বিষয়ে তারা অবগত নন। নতুন প্রজন্ম প্রযুক্তিতে দ্রুত মানিয়ে নেয়, তারা বাধা পেরোতে বেশি সময় নেয় না বলেও সতর্ক করে সংস্থাটি। কাকুলি আখতার,
সময় সংবাদ। চীনের সাংহাইয়ে প্রথমবারের মতো চালু হলো লেগোল্যান্ড রিসোর্ট। লেগো খেলনার এই থিম পার্কের সফট ওপেনিংয়ে শিশুদের যেন স্বপ্নের রাজ্যে ঘোরার সুযোগ মিলেছে। 2 কোটি লেগো ব্লকে তৈরি মিনি ল্যান্ড থেকে শুরু করে 75টির বেশি রাইড সব মিলিয়ে জমজমাট ছিল লেগোল্যান্ডের প্রথম দিন। পার্কের সবচেয়ে চমকপ্রদ অংশ লেগো মিনি ল্যান্ড। চীনের বিখ্যাত নিদর্শনগুলোর প্রতিরূপ তৈরি হয়েছে 2 কোটি লেগো ইট দিয়ে। এই বিশাল নির্মাণে সময় লেগেছে 1,68,000 ঘন্টা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মিসাইলের আঘাতে কাঁপছে ইসরায়েল। ইরানের 2টি পরমাণু কেন্দ্রে আঘাত, ড্রোন প্রধান সহ 2টি শীর্ষ কমান্ডার নিহতের দাবি। নিরাপত্তা পরিষদের বৈঠকে নেই সংঘাত বন্ধের বার্তা। এবং গোটা ইউক্রেনে রাশিয়ার দাবি পুতিনের কিয়েভকে বোমা হামলা চালানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি। চলমান যুদ্ধের মধ্যে দ্বিতীয় দফায় বন্দি বিনিময় দুদেশের। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।